ভালো আছো? আজকে রান্নাঘরে ঢুকলাম। এই কেটে কুটে সংসারের কাজ তো আছে, এগুলো তো সারতেই হবে। প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের তেল ছাড়া তো আর রান্না হবে না। আজকে যেহেতু আমি মেথি শাক নিয়েছি, মেথি শাকটা ধুয়ে আমি কেটে রেখেছি। একদম দেখো, বেশি বড় করিনি, যেহেতু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, পাতাগুলো একটু নেতিয়ে গেছে। এই শাকের জন্য প্রথমে আমি একটু বেগুন, আলু, কুমড়ো, ছিম আর ফুলকপি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তোমরা বড়িও দিতে পারো। একটু ফুলকপি দিচ্ছি, শীতকালে ফুলকপি বেশি খেতে গ্যাস হয়, তার জন্য অল্প অল্প ফুলকপি আমি সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ছাড়া তো রান্না হবে না, তার জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা। এই সবজি দিয়ে মেথির শাক খেতে খুব ভালো লাগে। মেথির শাকটা সাধারণত একটু চিটকুটি ভাব হয়, এর মধ্যে যদি আমি একটু সবজি দিয়ে করি তাহলে যে মেথির শাকের যে চিটকুটিটা অনেকটাই কম লাগবে। আর একটু শীতের সবজি একসাথে বেশি খাওয়া যায় না, তার মধ্যে যারা একটু বয়স্ক লোক আছে তাদের তো আবার সবজি বেশি স্যুট হবে না। সব কিছু মাথায় রেখেই আমাকে রান্না করতে হয়। এর মধ্যে আমি নুন আর হলুদটা দিতে থাকি, কারণ যে সবজিগুলো দেওয়া হয়েছে একটুখানি কি হবে, ভাজা ভাজা হবে। ভাজা না হলে সবজি থেকে একটা কাঁচা গন্ধ আসবে, তার জন্য আমাকে নুনটা আর হলুদটা আগে দিয়ে নিই, যা যদি দেওয়া হবে। আর এদিকে আমার সবজিটাও কুক হয়ে গেল। নুনটা সবসময় এইভাবে ছড়িয়ে দেবে, তাহলে প্রত্যেকটা সবজি, যেহেতু আমার ছড়ানোর প্ল্যান, নুনটা একটু দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি একটু চিনি দিলাম। চিনি ছোট করতে পিছনে পড়ছে না, চিনি ছাড়া রান্না অসমাপ্ত হয়। যেহেতু নিরামিষের রান্না, আর শাক বলো সবজি বলো সব কিছুতেই সামান্য একটু মিষ্টি। একদম যাদের সুগার, অনেকেই না ডাক্তাররা বলছে চিনি খাবে না, কিন্তু এর ভিতরে একদিনকে দেখলাম ডাক্তারের কাছে আসলো, তার প্রচণ্ড সুগার কমে গেছে, তাকে এখন আবার ডাক্তার আবার মিষ্টি খেতে দিয়েছে। কি বলবো, এক ডাক্তার বলছে মিষ্টি খেলে সুগার বাড়বে, আরেক ডাক্তার বলছে কে বলেছে, কিন্তু সব কিছুর একটা লিমিট আছে একদম। এখন তো বিভিন্ন ডাক্তারের বিভিন্ন মতামত। ওর এত সুগার কমে গেছে, তাতে ওখান থেকে 100 গ্রাম চিনি নিয়ে এসে ওকে জল দিয়ে খাওয়ালো, আর সাথে গ্লুকন্ডির জল। তারপর আমি রাখি দেখছিলাম, বলছি যখনই সুগার ফল্ট হয়ে যাবে, আগে ডাক্তার সুগার মেপে দেখলো, দেখে ওর বাড়ির যে লোক আসলো তাকে বললো সামনে দোকান থেকে গ্লুকন্ডি নিয়ে আসো, আর পারলে মুদি দোকান থেকে একটু চিনি আনো। তারপরে ওনার কাছে যে মুখটা জলের ব্যবস্থা করে দিল, ওটার মধ্যে কী করলো, গ্লুকন্ডির জল খাওয়ালো। মানে এতটা দুর্বল, সে বসতেই পারছে না, কিন্তু হঠাৎ করে তার সুগার ফল হয়ে গেছে। বাবা, আমি সুগার ফল হওয়ার আগেই আমি প্রত্যেক দিন আমি অন্ততপক্ষে 10 গ্রাম থেকে 15 গ্রাম চিনি খাই, যাতে হাই প্রেশারও খারাপ, অতিরিক্ত প্রেশারও খারাপ, সুগারও কম বেশি ব্যাপার আছে। এটা কিন্তু তোমরা একদম লিমিট করে নেবে। অনেকে চিন্তার জন্য ঘুমোতে পারে না, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। মানুষ জন্ম নিয়েছে, মৃত্যু পর্যন্ত তো একটা চিন্তা থাকবেই। চিন্তা ছাড়া কোনো কাজই হয় না। একটা ভালো কাজ করতে গেলেও চিন্তা আসে, আর খারাপ কথা তো আলাদা ব্যাপার। সংসার সকালবেলা সূর্য উঠতে যদি যখন রাত ছুটে যায়, তখন প্রত্যেক দিন কোন কাজটা আমাকে ভালো হলো, কোন কাজটা খারাপ হলো, কোন কাজটা আমার বাকি আছে, কোন কাজটা কখন কি করব, সব কিছু কিন্তু একটা, যে কোনো ভাবনা ভাবতে গেলেই কিন্তু মাথায় একটা চিন্তা আসবে। তুমি রাস্তায় চুপচাপ হাঁটো, সেই সময় একটা চিন্তা আসবে। দেখো, আমার এই সবজিটার জল ছেড়ে গেছে, ব্যাস হয়ে গেছে। এইবার আমি একটা বানাই। এই যে এখানে মুগ ডাল আর মুসুরির ডাল আমি একটু সিদ্ধ করে রেখেছি, বেশি সিদ্ধ করিনি, একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখো বেশ ড্রাই হয়ে গেছে। এখন আমি আবার সর্ষে তেল দিচ্ছি, একদম অল্প করে সর্ষে তেল দিচ্ছি। আবার এর মধ্যে আমি দেব 5 ফোড়ন। 5 ফোড়নের জন্য আমি
এই পাঁচ ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে জিরে ফোড়ন দেয়, কেউ মেথি ফোড়ন দেয়। আমি সব কিছু রান্নার মধ্যে বেশি করে পাঁচ ফোড়ন দিই, কারণ এর মধ্যে মেথি মৌরি সব কিছু আমার একসাথেই থাকে, আলাদা করে কিছু ভাবনা চিন্তা করতে হয় না। এইবার আমি কি করছি, এই যে ডালটাকে আমি কি করেছি একটু ভিজিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপর মিশিয়ে মুগ আর মুসুর মিশিয়ে নিয়েছি। মা হাতে ছ্যাঁকা লাগে বাবা, বুঝেছো? তুমি এই পাশে আসো, যেভাবে দাঁড়িয়েছে বা তোমার হাত পা পুড়বে। এবার তো যেহেতু মুগ ডালটা একটু তেলে ভাজতে দিয়েছি ফোড়ন দিয়ে, নুনটা আমি একবারে পরিমাণ মতন দিয়ে দিয়েছি যাতে পরে না দিতে হয়। এবার তো হলুদ দিতে হবে, হলুদ ছাড়া তো রান্না অসমাপ্ত। আর একটু আমি এখানে একটু কুমড়ো আর আলু, কুমড়ো আলু দিয়ে লাউয়ের তরকারি বেশ ভালোই লাগে, কারণ লাউ থেকে একটা জল ওঠে, সেই জলটা শুকাতে এত টাইম লাগে। তা ভাবলাম আজকে ডালটা আলুটা একটু যদি গেটের সাহায্যে দেওয়া যায় তাহলে জলটা অনেকটা। লাউটাও আমি ধুয়ে একবারে কেটে রেখেছি, আশা করি বেশি জল উঠবে না, উঠলেও কোনো অসুবিধে নেই। সব ডাল খাওয়া তো, একটু মাখো মাখো ডাল দিয়ে লাউ খেতে দারুণ ভালো লাগে, শীতের লাউ। আর সামনেই তো জানোই আমাদের রোগব্যাধি দিন আসছে, শীত চলে যাওয়ার সময় একবার শুরু হয়, আবার আবার যখন পড়বে সেই সময় হয়ে যায়। ওয়েদার থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। ব্যাস একটা হয়ে গেল, তারপর কড়াইটা ফাঁকা করে ফেললাম। এর মধ্যে একটু ঝাল না হলে তো ভালো লাগবে না, তার জন্য একটু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমাকে ডালের সঙ্গে মিক্স করতে হবে। এবার সব কিছু আমি উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, এই কারণে যেহেতু নুন দেওয়া হয়েছে। আশা করি লাউ থেকে কিছুক্ষণ চাপা ঢাকা দেওয়ার পর একটু জল ওঠা শুরু হবে। যেই জলটা উঠবে তখন থেকে কি হবে, লাউ থেকে জলটাও ছাড়বে, আর ওই যে জলটা থেকেই আমার ডালটা আর লাউটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা জল আমি দেব না। এখন দেখবো জল ছেড়েছি কি না, দেখছি না, আস্তে আস্তে দেখছি একটু ভেজা ভেজা হচ্ছে। এটা একটু চাপা ঢাকা দিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, তাড়াতাড়ি জলটা হবে। চাপা ঢাকা না দিলে কিন্তু জলটা বেরোবে না। চাপা ঢাকা দিয়ে দিয়েছি, বেশ সুন্দর রান্নাটা কুক হয়ে গেছে। এরকম লাউ দিয়ে কিন্তু ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে দিয়েছি একটু কুমড়ো আর আলু। ব্যাস এটা আমার হয়ে গেল। লাউটা আমি যখন চাপা ঢাকা দেওয়ার পর যদি আবার বসিয়ে দিই তাহলে একদম ফাইনাল লুক চলে আসবে। এইবার বসাচ্ছি লাউয়ের খোসা। লাউয়ের খোসা ফেলতে গেলে এর মধ্যে একটু যদি তোমরা পেঁয়াজ আর রসুন দাও খেতে খুবই ভালো লাগে। যেহেতু আজকে রান্নার মধ্যে আমি সব কিছু নিরামিষ করছি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। একটু কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে লাউয়ের খোসা মাখো মাখো তরকারি হবে, বুঝেছো? এর মধ্যে আবার কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না, এটা একদম ঝাল ঝাল মাখো মাখো তরকারি হবে। এটাও আমার কালো জিরে দিয়ে হচ্ছে। আর এখানেও আমার শাকটা বেশ সুন্দর হয়ে গেছে। এটা অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, ভুলে গেছি। দেখো পাশে যে একটা তরকারি বসিয়ে রেখেছি, বেশ সুন্দর। এইভাবে আমি একটু মাখো মাখো করার জন্য একটু মিশিয়ে দিচ্ছি ঘন্টা দিয়ে। যখন এইভাবে মেশানো, এই গ্যাসে বসিয়ে দিলাম, এটাও আমার হতে থাকবে। দেখো শাকটা কি সুন্দর হয়ে গেছে বলো, বোঝাই যাবে না এটা শাক না তরকারি। তার মেথি শাক দিয়ে সবজি দিয়ে তরকারি করে নিলাম। সমস্ত লাউয়ের খোসা যেহেতু ফেলিনি, তার জন্য সব মিলিয়ে একটা ঝাল ঝাল টাইপের তরকারি হবে। এই তরকারিটা কিন্তু খোসা দিয়ে বেশ ভালো লাগে, এটা একটু ভাজা ভাজা হবে। এটা নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস খোসা ভাজা। তার মধ্যে ফুলকপি রয়েছে, বেগুন রয়েছে, আলু রয়েছে। এই ভাজা ভাজা তরকারিটা খেতে দারুণ লাগে।
যেহেতু লাউ দিয়ে ডাল করেছি, একটু ভাজা না হলে না ডালের সাথে ভালো লাগে না। তা কী করবো, খোসাটা ফেলতেও খুব মায়া লাগছে, কচি খোসা, এটাকে ফেলবো কেন, এটা দিয়েও একটা তরকারি করে ফেলি। এটার মধ্যে আমি একদম পারফেক্ট ভাজা ভাজা তরকারি করবো। এটা নুন বেশি দিতে হবে না, কারণ এটাতে যেহেতু ভাজা হবে, অল্প দিলেই হবে। আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকে জানো? মানুষের জীবন, আমাদের জীবন বলবো না, মানুষের জীবনের ভয়ঙ্কর প্রাণীকে কেউ জানে কি? তার উত্তরে সবাই একই উত্তর জিজ্ঞাসা করছিল একটা। এই সরস্বতী পুজো উপলক্ষ হলো না, সেখানে কুইজ প্রতিযোগিতা হয়েছে। কুইজ প্রতিযোগিতা থেকে আমার বাড়ি থেকেই শোনা যায়, তখন আমাকে প্রশ্ন করলো, মা মানুষের জীবনে ভয়ঙ্কর প্রাণীকে বারবার প্রশ্ন করছে। কেউ বলছে সাপ, কেউ বলছে বাঘ, কেউ বলছে সিংহ, কিন্তু আসল উত্তর এখানে তো বাঘ সিংহ থাকে না, তোমরা ভুলভাল কেন উত্তর দিচ্ছ? তারপরে একজন বয়স্ক লোক বলল, আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। তখন ওই দাদাকে সামনে স্টেজে আনলো, এনে ওকে জিজ্ঞাসা করলো, কেন আপনি বললেন এই কথা ভয়ঙ্কর প্রাণী? হ্যাঁ, ভয়ঙ্কর প্রাণী তো মানুষ। মানুষ যখন আমাদের কাজে ব্যবহার করে আবার ছুঁড়েও ফেলে দেয়। তোমার যখন স্বার্থের প্রয়োজন হবে বা কোনো কিছু তুমি তাকে সাহায্য করলে, তখন তোমাকে কাছে ডাকবে, আর যেদিন তোমার সব ফুরিয়ে যাবে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। দেখো আমরা ঠিক জগতে বাস করছি জানো, এই জন্যই বলা হচ্ছে মানুষ হচ্ছে ভয়ঙ্কর প্রাণী। আমরা ওদের কাছে যেতে ভয় লাগে। ওরা সমালোচনার ওস্তাদ, মানুষকে খোঁচা দিতে পারে, আঘাত দিতে পারে, যেমন খুশিভাবে তোমাকে অপমান করতে পারে। তাহলে আমাদের থেকে মানুষ যেহেতু কথা বলতে পারে, তাই জন্য তাদেরকে ভয়ঙ্কর প্রাণী বলা হচ্ছে। রাস্তাঘাটে ওই ভয়ঙ্কর প্রাণীর থেকে একটু দূরে থাকাই ভালো। আগে তো বাঘ সিংহ তো জঙ্গলে থাকে, কিন্তু আমরা জঙ্গলে বাস করতাম ঠিকই, তখন তো বাড়ি ঘরের সংখ্যা কম ছিল, বড় বড় সাপ, বিভিন্ন বিষাক্ত পোকা ছিল। এখন তো এইসব নির্মূল হয়ে গেছে, মানে বিলুপ্ত। তার থেকে